আমরা আসলে কোন লেকচারটা পড়ছিলাম? ৫ নাম্বার লেকচার শেষ করেছি, তাই না? আমরা কি ৫ নাম্বার লেকচার শেষ করেছিলাম, তাই না? ৫ পর্যন্ত শেষ হয়েছিল। আমরা কি ৬ নাম্বার শুরু করেছিলাম? ঠিক আছে, তাহলে আজকে ৬ নাম্বার লেকচার শুরু করব। বুঝিনি কি? এখন দেখো তো রিফাত। ঠিক আছে। তাহলে এখন কষ্ট করে গরমের মধ্যে বসে পরীক্ষা দিতে হবে। মানে ক্লাস নিতে হবে। এনিওয়ে, সমস্যা নাই। রাইট। I do agree with you. But CRP একটু অপেক্ষা করো তোমরা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা তো গত ক্লাসে মূলত ৩ টা সিস্টেম পড়েছিলাম। ঠিক তারই ধারাবাহিকতায় এই লেকচার নাম্বার ৬ এ আরো কিছু বিশেষ সিস্টেম, যে সিস্টেমগুলোর আসলে আ এই সিস্টেমগুলোর সাথে আমাদের কাজ ওতপ্রোতভাবে জড়িত। নার্ভাস, লিম্ফ্যাটিক, রেসপিরেটরি অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। এই ৪ টা সিস্টেমে এইজিং এর পরিবর্তন। এটা নিয়ে আমরা পড়ব। এই ক্লাসটা শেষ করতেও হয়তোবা ২-৩ টা সেশন লাগতে পারে। তো নার্ভাস সিস্টেম তো আমরা জানি সবাই, তাই না? নার্ভাস সিস্টেম consists of predominantly brain, spinal cord and peripheral nerves. এর সাথে অ্যাসোসিয়েটেড আরো কিছু স্ট্রাকচার আছে। কিন্তু predominantly এই ৩ টা মূল স্ট্রাকচার নিয়েই নার্ভাস সিস্টেম গঠিত। ব্রেইন, স্পাইনাল কর্ড অ্যান্ড পেরিফেরাল নার্ভস। এখন আমরা দেখি যে এই পার্টিকুলার এই স্ট্রাকচার গুলোতে কি ধরনের পরিবর্তন বয়সের সাথে ঘটে থাকে। প্রথমেই চলে যাই ব্রেইন, দ্য বস। আমরা জানি ব্রেইন হচ্ছে কন্ট্রোল আমাদের, তাই না? আমাদের এন্টায়ার যে ফিজিওলজিক্যাল ফাংশনের কন্ট্রোলটা, কন্ট্রোল সেন্টার বা কোর সেন্টার কে আমরা বলবো ব্রেইন। তো ব্রেইনের যে ফাংশন ডেফিনিটলি অন্যান্য স্ট্রাকচারাল যেমন ডিক্লাইনেশন হয়, ব্রেইনের ফাংশনও কিন্তু বয়সের সাথে সাথে ডিক্লাইন হয়। তবে এটার কোনো নির্দিষ্ট মাত্রা নাই যে একটা নির্দিষ্ট বয়সে এই মাত্রায় ব্রেইনের ফাংশনাল ডিক্লাইনেশন হবে। এটা পারসন টু পারসন, সিচুয়েশন টু সিচুয়েশন এটা ভ্যারি করে। Blood flow to the brain decrease by an average of 20% per decade. Blood flow naturally, normally যেটা হয় যে সাধারণত ৩০ বছর পর্যন্ত it it remains approximately এ এ ঠিকঠাক মানে ফিক্সড থাকে। এরপর থেকে প্রতি ডিকেডে প্রায় ২০% করে ব্লাড সার্কুলেশন কমতে থাকে ব্রেইনে। যেটা কিনা আমরা ওই স্কেলেটাল মাসল এর ক্ষেত্রেও দেখেছি। তাই না? ঠিক ব্রেইনেরও একই অবস্থা। যার ফলে যেটা হয় যে ব্রেইনে স্বাভাবিক মাত্রার তুলনায় ব্লাড ফ্লোটা কি হবে? ডেফিনিটলি কি হবে? কমে যাবে, তাই না?
সো এটা একটা এইজ ইনডিউসড একটা পরিবর্তন। ব্লাড সার্কুলেশন ন্যাচারালি প্রতি ডিকেডে প্রতি ১০ বছরের মধ্যে প্রায় ২০% করে কমে যায়। The decrease in blood flow is greater in people who have atherosclerosis of the arteries to the brain. দেখো, এই যে ন্যাচারালি তো একটা ডিক্রিজ হচ্ছেই। এর সাথে যাদের অলরেডি কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি তোমরা জানো, চেনো? আমি বোধহয় এর আগে আলোচনা করেছিলাম। শুধুমাত্র ফ্যাট না। আমরা atherosclerosis কে আমরা যদি প্রপারলি ডিফাইন করতে চাই, এটা আমরা বলতে পারি যে এটা এক ধরনের এডিশনাল প্লাক। হুম? একটা হার্ড প্লাক। সেই প্লাকটা কিসে তৈরি হয়? যেমন লাইপোফিউসিন বা ফ্যাট, এর সাথে আরো অন্যান্য কম্পোনেন্ট যেমন এক্সেসিভ যে মানে গ্লুকোজ, নিকোটিন, ব্লাড সেল, এসব মিলে একটা প্লাকস ফর্মেশন হয়। সেই প্লাকটাকে আমরা বলব অ্যাথেরোস্ক্লেরোসিস। আর ফ্যাট হচ্ছে একটা কম্পোনেন্ট অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। বিষয়টা কি ক্লিয়ার? ঠিক আছে? তো এই যে ব্লাড ফ্লো এডিশনালি ব্রেইনে কমে যায়, এডিশনাল ডিক্রিজ হয় কাদের? যাদের অলরেডি তাদের আর্টারিতে কি আছে? অ্যাথেরোস্ক্লেরোসিস অলরেডি আছে। তো এটা একদম কমন সেন্স থেকেই বোঝা যাচ্ছে। এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস, দিস ডিজিজ, এখানে দিস ডিজিজ বলতেই অ্যাথেরোস্ক্লেরোসিস কে আমি মিন করেছি। এটা কাদের বেশি হয়? যারা স্মোকার, লং টাইম যারা স্মোকিং করে, তাদের এই অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয়। যাদের হাই ব্লাড প্রেশার আছে বা হাইপারটেনসিভ যারা, যাদের রক্তে চর্বির মাত্রা বেশি এবং যাদের রক্তে চিনির মাত্রা বেশি। দ্যাট মিনস ডায়াবেটিক যারা। এদের এই ধরনের কোমরবিড কন্ডিশন যাদের মধ্যে আছে, তাদের মধ্যে এই অ্যাথেরোস্ক্লেরোসিস এর মাত্রা বেশি দেখা গেছে। যাদের এই অ্যাথেরোস্ক্লেরোসিস জনিত কারণে ব্লাডের আ প্রবাহ কম ব্রেইনে, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রেইন সেল গুলো তাদের আ ব্রেইন সেল গুলো তারা লস করে প্রিম্যাচিউরলি। মানে ব্রেইন সেল তো এমনিতেই কিছু না কিছু ব্রেইন সেল এমনিতেই বয়সের সাথে লস হয়। কিন্তু যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস আছে তাদের ক্ষেত্রে এই লসটা আরো প্রিম্যাচিউরলি হয়, অনেক আগে হয়। অথবা আরো পরে হতো, সেক্ষেত্রে তাদের আর্লি ব্রেইন লস বা ব্রেইন ডিজেনারেশন শুরু হয় ডিউ টু ল্যাক অফ ব্লাড সাপ্লাই। As a result, we see a common condition that is called dementia. Dementia, dementia হচ্ছে একটা umbrella টার্ম। আমরা পড়ব পরবর্তীতে ডিমেনশিয়া। তো ডিমেনশিয়া অনেক কারণে হয়। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশন, সার্কুলেটরি ডিমেনশিয়া। যদি কন্টিনিউয়াসলি যদি ব্রেইনের সার্কুলেশনের যদি ক্রাইসিস হয়, সেক্ষেত্রে ব্রেইন সেলগুলো ধীরে, ধীরে ডিজেনারেশন হয়, পরবর্তীতে ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। সো এগুলো হচ্ছে কমন কিছু পরিবর্তন বয়সের সাথে। আচ্ছা, এই স্লাইডে কিছু আম তথ্য আছে যেগুলো আসলে এই ব্রেইনের সাথে রিলেটেড। বাট এখানে আসলে ওই ফাংশনাল যে পরিবর্তন সেটা না হয়ে এখানে আরো কিছু বিষয় এসছে। কিছু কগনিটিভ বিষয় এসছে। এই জিনিসগুলো একটু আমাদের জানা দরকার। ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ব্রেইন ফাংশন আর এফেক্টেড এট ডিফারেন্ট টাইম। আমরা তো মোটর, সেন্সরি চেঞ্জ গুলো জানি, অনেকটাই জানি। কিন্তু এই কগনিটিভ চেঞ্জ গুলো আমাদের আসলে অনেকটাই অজানা। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। তো এই বিষয়টাকে গুরুত্ব দিতে গিয়ে এখানে এই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ব্রেইন ফাংশন আর এফেক্টেড এট ডিফারেন্ট টাইম। যেমন ধরো শর্ট টার্ম মেমোরি and the ability to learn, which is the ability to learn new material, tend to be affected relatively early. মানে হচ্ছে এই যে শর্ট টার্ম মেমোরি, এর পরিবর্তন বা এই শর্ট টার্ম মেমোরি আক্রান্ত হয় অপেক্ষাকৃত
আর্লিয়ার। যেমন তোমরা দেখে থাকবে যে বয়স্ক বৃদ্ধ যারা আছেন তারা হয়তোবা এই যে সকালবেলা কি খেয়েছেন সেটা ভুলে যাচ্ছে। ঠিক গতকালকের কি ইভেন্ট বা আজকে কি ইভেন্ট হলো সেটা ভুলে যাচ্ছে। অনেক বছর আগের ঘটনা সেগুলো একেবারে বিশদ করছে। তো এই যে শর্ট টার্ম মেমোরি কোথায় কি রাখলাম, ভুলে গেলাম। আম খাওয়া-দাওয়া ভুলে যায়। এটা একটা কমন বিষয়। গোসল করা ভুলে যায়। ডেইলি লিভিং এক্টিভিটিস গুলো ভুলে যায়। কোথায় কি রাখে সেটা ভুলে যায়। হুম? এগুলো হচ্ছে শর্ট টার্ম মেমোরি লস। এইগুলো অপেক্ষাকৃত আর্লিয়ার ডেভেলপ করে। যেমন ধরো ৫০, ৬০ এই অংশটাতে এই শর্ট টার্ম মেমোরি লসটা আর্লি হয়। আচ্ছা, ভার্বাল অ্যাবিলিটিস ইনক্লুডিং ভোকাবুলারি। এই ভোকাবুলারির ডিক্লাইনেশন এটা অপেক্ষাকৃত দেরিতে হয়। যেমন ৭০ অনওয়ার্ড, ৭০ অনওয়ার্ড। ঠিক আছে? এগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট তথ্য। এগুলো তোমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে তোমাদের কিন্তু কোরিলেট করতে হবে। ইন্টেলেকচুয়াল পারফরম্যান্স। ইন্টেলেকচুয়াল পারফরম্যান্স কি? It is the ability to process information is usually maintained until at least the age of 80 if no underlying neurology or vascular disorder. দেখো ইন্টেলেকচুয়াল যে পারফরম্যান্স যেটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং পারফরম্যান্স এর ডিক্লাইনেশন অপেক্ষাকৃত কি স্লো নাকি লেটার? আর্লিয়ার নাকি লেটার বলো তো? লেটার, তাই না? তোমরা আছো? স্টুডেন্টস কথা শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে। সো এই ইন্টেলেকচুয়াল পারফরম্যান্সটা অপেক্ষাকৃত দেরিতে এর ডিক্লাইনেশন শুরু হয়। বিশেষ করে কোন ধরনের যদি কোনো অন্য কোনো নিউরোলজিক ডিসঅর্ডার না থাকে বা ভাস্কুলার ডিসঅর্ডার না থাকে। কিন্তু যদি অন্য কোনো নিউরোলজিক অথবা ভাস্কুলার ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে ইন্টেলেকচুয়াল পারফরম্যান্স কিন্তু আর্লি ডিক্লাইন হতে পারে। যেমন তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে স্ট্রোক। যদি কারো স্ট্রোক হয় সেক্ষেত্রে তার ইন্টেলেকচুয়াল পারফরম্যান্স কিন্তু আর্লিয়ার কি হতে পারে? ডিক্লাইনেশন হতে পারে। আদারওয়াইজ এটা আসলে দেরিতে হয়। দেখা যায় যে অনেক বয়স্ক যারা তাদের যে ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে যেটা আমাদের অনেকেরই নাই। এটার সাথে আরো অন্যান্য ফ্যাক্টর আছে। যেমন এক্সপেরিয়েন্স এটার সাথে একটা রিলেটেড বিষয়। রিঅ্যাকশন টাইম, এই রিঅ্যাকশন টাইম বয়সের সাথে আস্তে কি হতে থাকে? স্লো হতে থাকে। রিঅ্যাকশন টাইম মানে হচ্ছে যেকোনো একটা বিষয় জেনে সেটার প্রতি রেসপন্স। যেকোনো একটা স্টিমুলেশন আসলো, সেই স্টিমুলেশন এর পরিপ্রেক্ষিতে যে রেসপন্স করার যে সময়, স্টিমুলেশন আর রেসপন্স এর মধ্যবর্তী যে টাইম সেটাকে আমরা বলব রিঅ্যাকশন টাইম। সো যারা বয়স্ক তাদের কিন্তু রিঅ্যাকশন টাইমটা লঙ্গার। তার মানে হচ্ছে স্লো। রিঅ্যাকশন টাইমটা স্টিমুলেশন টাইম থেকে লম্বা। তার মানে হচ্ছে তাদের রিঅ্যাকশনটা কি অপেক্ষাকৃত স্লো। Some other disorders such as depression, stroke and underactive thyroid gland যেটাকে আমরা বলি hypothyroidism and degenerative brain such as Alzheimer's disease are common in elderly. এখন দেখো এই যে বয়সের সাথে যে কিছু আ পরিবর্তন হচ্ছে, হ্যাঁ? এই ড্যামেজ গুলো করার কিছু মেকানিজম ব্রেইনে বিদ্যমান। ঠিক আছে? এই সেলের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো এই কম্পেনসেট গুলোকে নির্দিষ্ট মাত্রায় কি করতে পারে? আ কম্পেনসেট করতে পারে। কিন্তু এই কম্পেনসেশন প্রসেস এর চেয়ে বেশি যখন মানে ব্রেইনের প্রবলেম যখন অতিরিক্ত বেশি হয়ে যায়, তখন এই কম্পেনসেশন অনেকটা কাজ করে না। তখনই আমরা বিভিন্ন ধরনের ডিজিজ প্রসেস দেখি। স্ট্রোক দেখি, অ্যালঝিমার দেখি, ডিমেনশিয়া দেখি, পার্কিনসন দেখি। এই কম্পেনসেটরি প্রসেস গুলো কি আমরা একটু জেনে নিই। প্রথমটা হচ্ছে রিডানডেন্সি।
brain has more cell than it needs to function normally. Redundancy may help to compensate for the loss of the nerve cell that occurs with aging and disease. So redundancy মানে হচ্ছে কিছু inactive extra cell আমাদের ব্রেইনে কিন্তু জমানো থাকে। যখন কোনো পার্টিকুলার সেলুলার ড্যামেজ হতে থাকে আমরা অনেক সময় টেরও পাই না। তার কারণ হচ্ছে as soon as বয়সের কারণে কোনো সেল ড্যামেজ হচ্ছে, এর করেসপন্ডিং যে এক্সট্রা সেল গুলো আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? বুঝতে পারছো? তো যখনই ধরো এইজিং প্রসেস এর কারণে কোনো সেল ধরো ড্যামেজ হয়ে গেল বা ডিজেনারেশন হয়ে গেল। সো ওই সিমিলার যে এক্সট্রা সেল গুলো আমাদের আছে, রিডান্ডেন্ট হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সেগুলো অটোমেটিক্যালি ন্যাচারালি সেগুলো কি হয়? অ্যাক্টিভেট হয়। যার ফলে ওই এক্সট্রা সেল গুলো ওই ডিজেনারেটিভ সেলগুলোর কাজকে কি করতে থাকে? কম্পেনসেট করতে থাকে। একটা সার্টেন টাইম পর্যন্ত। কিন্তু এই ডিজেনারেশন এর মাত্রা যখন অনেক বেড়ে যায়, তখন এই এক্সট্রা সেলগুলো সেগুলোকে কভার করতে পারে না। তখনই আমরা কিন্তু এই ডিজিজ দেখি। যেমন বেশিরভাগ ডিজেনারেটিভ ডিজিজ এর শুরুটা অনেক আর্লিয়ার হয়। যেমন বলা হয় যে, যেমন ধরো ফর এক্সাম্পল পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ বলা হয় যাদের পার্কিনসন ডিজিজ হয়েছে, তাদের এই পার্কিনসন ডিজিজের সিম্পটম প্রকাশ পায় ধরো ৬০ এর পরে। সাধারণত। কিন্তু সায়েন্টিস্টরা বলে এই ৬০ এর পরে তার সিম্পটম প্রকাশ পেলেও এর শুরুটা হয়েছে, এই ডিজেনারেশন এর শুরু হয়েছে হয়তোবা ৪০ বছর থেকে। সো এই এই যে কম্পেনসেটরি মেকানিজম সেটা যদি স্বাভাবিক থাকে এবং যদি ডিজেনারেশন এর মাত্রা খুব দ্রুত না হয়, সেক্ষেত্রে সাধারণত কোনো সিম্পটমে আ সি কোনো পারসন, অ্যাডাল্ট পারসন বা এইজিং পারসন ভোগেন না। কারণ পৃথিবীতে অনেক এইজিং পারসন আছে যারা তাদের পুরো এইজিং লাইফটা তারা উইথআউট এনি কমপ্লিকেশন কি হয়? চালায় নিয়ে যায়। তার মানে কি এই না যে তাদের ব্রেইনে ডিজেনারেশন হয় নাই? না, হয়েছে। কিন্তু সেটার যে কম্পেনসেটরি মেকানিজমটাও অ্যাক্টিভ ছিল, তার অ্যাডিশনাল কোনো সমস্যা ছিল না। তিনি হয়তোবা অ্যাক্টিভ ছিলেন। অন্য কোনো কোমরবিডিটি ছিল না বা তার ডিজেনারেশনটা অতি দ্রুত হয় নাই। যেটুকু হয়েছে সেটা কম্পেনসেট হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা প্রসেস। এক্সট্রা যে সেলগুলো থাকবে ইনঅ্যাক্টিভ সেল সেগুলো কভার করবে। দ্বিতীয়টা হচ্ছে ফরমেশন অফ নিউ কানেকশন। এটা আরেকটা কম্পেনসেটরি মেকানিজম। The brain actively compensate for the age-related decrease in the nerve cell by making new connection synapse between the remaining nerve cells. তোমাদের কাছে এই তথ্যটা হয়তোবা অজানা। তোমরা আমরা ছোটবেলায় পড়েছি যে নার্ভ সেল কখনো রিজেনারেশন হয় না। মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা এটা জেনেছি, তাই না? In some extent, this is true in some extent, but নার্ভ সেল বিশেষ করে ব্রেইন নার্ভ সেলের একটা বিশেষ ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে যে এরা সিন্যাপসের সংখ্যা মানে এখানে সিন্যাপসের সংখ্যা অনেক বাড়তে পারে। নতুন, নতুন সিন্যাপস বা কানেকশন তৈরি হতে পারে। যে যত বেশি ব্রেইন ইউজ করবে তার নিউরাল কানেক্টিভিটি তত বেশি। এবং নিউরাল কানেক্টিভিটি যত বেশি তার কিন্তু ব্রেইনের মানে তার ব্রেইন তত বেশি বেটার অ্যাক্ট করতে পারে। ভাইস ভার্সা। মানে হচ্ছে যার ব্রেইন বেশি কাজ করে তার নিউরাল কানেক্টিভিটি বেশি। আর যার কানেক্টিভিটি বেশি তার মানে বুঝতে হবে যে তার ব্রেইন কাজ করছে। এখন এই যে ফরমেশন অফ নিউ কানেকশন যেমন আমরা দেখে থাকি অনেকে বয়স্ক অবস্থায় অনেক কিছু নতুন কিছু শিখতে পারে। যেমন তোমার যদি এরকম ধারণা থাকে যে বুড়া হয়ে গেলে তো কোনো কিছু মুখস্থ হবে না। বিষয়টা কি তাই? যারা বয়স্ক তারা চাইলে যেমন আমি আমার অভিজ্ঞতা বলি এর আগে অনেকের সাথে শেয়ার করেছি। হয়তোবা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমি জানি না। আমি যখন সৌদি আরবে ছিলাম ওখানে ইসলামিক দাওয়া সেন্টার থাকে। যেখানে একটা উইং ছিল হচ্ছে হেফজ মানে হচ্ছে মুখস্থ করা কোরআন হেফজ। তো সেখানে আমি যখন ওই সেকশনে ভর্তি হই আ এই বয়সে আমি ভাবছিলাম যে আমি আসলে আমার এই বয়স তখন আমার বয়স অ্যারাউন্ড 29
তো আমি চিন্তা করতেছিলাম যে এই বয়সে আমি হেফজ এ ভর্তি হব, জীবনেও কি পারবো? যদিও আমি এখনো পারি নাই। আমি বেশ কিছু স মানে কিছু অংশ আগায় গিয়ে আবার নিজে কুইট করে ফেলেছি। মানে নিজের থেকে মানে ডিসকন্টিনিউ করেছি। আমার কথা থাক, আমি আরেকজনের কথা বলতে চাচ্ছি। আমি যখন ওখানে গেলাম দেখলাম যে ষাটোর্ধ্ব একজন ভদ্রমহিলা। উনি ইজিপশিয়ান একজন ভদ্রমহিলা। উনাকে দেখে আমরা সবাই ওই গ্রুপের সবাই খুবই অবাক। যেই বয়সে উনি কোরআন মুখস্থ করার ক্লাসে ভর্তি হয়েছেন। ওই ভদ্রমহিলা আসলে আমাদের আগেই ভর্তি হয়েছেন। মানে উনি অনেক বছর ধরে ওই হেলথ সেকশনে আছেন। এবং উনি খুব সম্ভবত আমরা যখন উনার সাথে লাস্ট এটা ৬-৭ বছর আগের কথা বলছি। তো তখন থেকে আমরা দেখলাম যে উনার প্রায় ২৩ বা ২৪ পারা পর্যন্ত তার মুখস্থ হয়ে গেছে। এবং এটা খুব সম্ভবত অ্যাপ্রক্সিমেটলি ২ বা ৩ বছরের মধ্যে। রিটেইন করে। মানে ধরে রাখে। ঠিক আছে? তো এই ফরমেশন অফ নিউ কানেকশন এটাও এক ধরনের কম্পেনসেটরি প্রসেস যেটা কিনা লার্নিং, নতুন লার্নিং। যেকোনো একটা বিষয় যখন রিপিটেটিভলি সেটা নিয়ে যদি আম চেষ্টা করা হয়, সেক্ষেত্রে ব্রেইনে আমাদের নতুন সিন্যাপস তৈরি হয়। এই কারণেই আসলে দেখো যেকোনো ধরো একজন ইয়াং অ্যাডাল্ট এর ক্ষেত্রেও ঠিক তাই। তোমরা যখন একটা বিষয় ১ম এ দেখো বা যেকোনো একটা টপিক যখন ১ম বার শোনো, তখন সেটার ইফেক্টটা বেশিক্ষণ ব্রেইনে থাকে না। হয়তোবা সেই সময় বুঝতেছে। কিন্তু পরে এটা নিয়ে আর ঘাটাঘাটি না করাতে সেটা ভুলে যাও। তাই না? তো যখন বোঝো তখন একটা সিন্যাপস তৈরি হয়। পরবর্তীতে সেটা আবার ডেস্ট্রয় হয়ে যায়। কিন্তু কিছু বিষয় আছে যখন তুমি সেটা নিয়ে খুব বেশি চেষ্টা করো, তখন যে সিন্যাপসটা তৈরি হয় সেটা অপেক্ষাকৃত পার্মানেন্ট। হ্যাঁ? এবং সেই শিক্ষাটা তোমার প্রায় অনেকদিন পর্যন্ত এটা ডিপেন্ড করে পারসন টু পারসন। এটা রিটেইন করে। তো এটা একটা ব্রেইনের একটা লার্নিং প্রসেস। So formation of new connection this is another compensatory um, action of brain যেটা কিনা বয়স্কদের ক্ষেত্রেও অ্যাক্টিভেটেড থাকে। আচ্ছা, প্রোডাকশন অফ নিউ নার্ভ সেল খেয়াল করো। এটা ৩ নাম্বার কম্পেনসেটরি অ্যাকশন। Production of new nerve cell. Some areas of the brain may produce new nerve cell, especially after a brain injury or a stroke. These areas include the hippocampus, which is involved in the formation and retrieval of the memory, and the basal ganglia, which coordinate and smooth out movement. মানে হলো আমরা যদিও জানি যে নার্ভাস সিস্টেম, বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ নট এবল টু রিজেনারেট। কথাটা একটা সেন্সে ঠিক আছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা দেখিয়েছে যে ব্রেইনের কিছু অংশ, যদিও এটা খুবই হাইলি এটা নিয়ে খুব হাই কন্ট্রোভার্সি এখনো বিদ্যমান। কিন্তু অনেক বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তারা বলেছেন যে আমাদের ব্রেইনের স্পেশালি ২ টা এরিয়া সেখানে কিছু রিজেনারেশন হয়। যেমন হিপ্পোক্যাম্পাস এরিয়া যেটা রেসপন্সিবল ফর মেমোরি, এবং আরেকটা এরিয়া সেটাকে বলা হয় বেসাল গ্যাংলিয়া যেটা কিনা আমাদের মাসলকে স্মুথ করে, কোঅর্ডিনেটেড করে। এক্সট্রা পিরামিডাল সিস্টেমের যে পার্ট বেসাল গ্যাংলিয়া। এই দুটো এরিয়াতে কিন্তু অনেক সময় নতুন বা নিউ নার্ভ সেল তৈরি হতে পারে, রিজেনারেশন হতে পারে। ইভেন যদি সেখানে কোনো ইনজুরি থাকে সেক্ষেত্রেও এটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তাহলে এই ৩ টা মেকানিজম আসলে আমাদের বুড়িয়ে যাওয়া বা বয়স্ক হয়ে যাওয়াকে প্রাণপণভাবে মানে স্টপ করার চেষ্টা করে বা স্লো করার চেষ্টা করে, যেটা আমরা জানিও না। কিন্তু তারপরেও কিছু বিষয় থাকে যেমন আমাদের ডিজিজ প্রসেস বা আমাদের ডিজেনারেশন প্রসেস যদি অতিরিক্ত হয়, আমরা যদি খুব বেশি পরিমাণে অসুখ-বিসুখে ভুগি, সেক্ষেত্রে এই এই কম্পেনসেটরি প্রসেস গুলো সেভাবে কাজ করে না। তখনই আমরা বিভিন্ন রোগের
রোগে আক্রান্ত হই। বিভিন্ন ব্রেইনের ডিজেনারেটিভ ডিজিজ এ আক্রান্ত হই। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। সবাই কি বুঝতে পেরেছো? ১ জন ২ জন শুধু ইয়েস ম্যাম, নো ম্যাম, হ্যাঁ? আচ্ছা। ১ম না বুঝলেও সমস্যা নাই। ব্রেইনের একটা নেচার হচ্ছে ব্রেইন রিপিটেশন চায়। লার্নিং এর রিপিটেশন ম্যাটার্স, হ্যাঁ? তোমরা যখন তোমরা ইয়ে পড়েছো না? ওটাকে কি বলা হয়? নিউরাল প্লাস্টিসিটি পড়েছো? জি ম্যাম। নিউরাল প্লাস্টিসিটি কি বলো তো? কেউ একজন বলো তো? হোয়াট ইস নিউরোপ্লাস্টিসিটি বা নিউরাল প্লাস্টিসিটি? হোয়াট ডাজ দ্যাট মিন? মানে নিউরোপ্লাস্টিসিটি বলতে আসলে কি বোঝায়? আচ্ছা ঠিক আছে, সেটা তোমরা দেখে নিও। নিউরোপ্লাস্টিসিটির যে আ প্রিন্সিপাল গুলো জানা খুব জরুরি। তোমরা নিশ্চয়ই তোমাদের নিউরোলজি সাবজেক্টে নিউরোপ্লাস্টিসিটি পড়ার কথা। এট লিস্ট যদি নিউরোলজিতেও না পড়ো, পিটি নিউরোলজি যে সাবজেক্ট তোমরা পড়েছো, সেখানে নিউরোপ্লাস্টিসিটি এটা একটা নার্ভাস সিস্টেমের বিশেষ ক্যারেক্টার, চরিত্র বা বিহেভিয়ার, ঠিক আছে? আচরণ। এটা নার্ভাস সিস্টেমের একটা স্পেশাল আচরণ বা বিহেভিয়ার বা ক্যারেক্টার যাই বলো না কেন। এবং এই নিউরোপ্লাস্টিসিটি যদি না থাকতো, হ্যাঁ? নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ব্রেইনের একটা স্পেশাল অ্যাবিলিটি টু বিকাম প্লাস্টিক, টু লার্ন অর নিউলি লার্ন। ব্রেইন যখন ড্যামেজ হয়ে যায়, সেটা আবার নতুন করে কি করে? শিখ শেখে। সেই ব্রেইনটাকে আবার নতুনভাবে এডুকেট করা যায়। যেকোনো সমস্যা হলেও, ব্রেইনে কোনো সমস্যা হলেও সেটাকে আবার নতুনভাবে এডুকেট করা যায়। অথবা কোনো সমস্যা ছাড়াই আমরা যে নতুন বিষয়গুলো শিখে থাকি প্রতি বছর, একদম জন্মের পর থেকে শুরু করে প্রতি বছর বা প্রতি মাসে বা প্রতি দিনে বা প্রতি মুহূর্তে আমাদের যে নতুন লার্নিং, এগুলো কিভাবে সম্ভব হচ্ছে? এই ব্রেইনের যে স্পেশাল চরিত্র বা বিহেভিয়ার, যেটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি, এই বিশেষ চরিত্রের দ্বারা। ঠিক আছে? সেখানে একটা কম্পোনেন্ট হচ্ছে রিপিটেশন ম্যাটার্স। আমরা যদি কোনো বিষয় আমাদের কাছে কঠিন মনে হয়, সেটা যদি আমি রিপিটেটিভলি সেটাতে প্র্যাকটিস করি, রিপিটেটিভলি দেখি, রিপিটেটিভলি ওটা মনে করার চেষ্টা করি, তাহলে সেটা আমার মনে পার্মানেন্টলি গেঁথে যাবে। ঠিক আছে? সো এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। আরেকটা সিস্টেম একটু বলে যাই, তারপরে আর বাকি দুটো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামীকাল আমি তোমাদের ক্লাসটা নিতে পারব না। আগামীকাল আমার ক্লিনিক্যাল পড়ে গেছে। ওখানে আমাকে যেতে হবে। আগামীকাল ক্লাসটা হবে না। জেনে রাখো। ইনশাআল্লাহ আবার ঈদের পরে। ঠিক আছে? আর আমি তোমাদের পরীক্ষার রেজাল্টটা এর মধ্যে যদি রেডি করতে পারি দিয়ে দিব। আদারওয়াইজ ঈদের ছুটির মধ্যেও দিতে পারি। যদি এর মধ্যে খাতা দেখি, তোমরা তোমাদের মেইলটাকে মাঝে একটু চেক করো। আচ্ছা। এরপর হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। লিম্ফ্যাটিক সিস্টেম তো জানো তোমরা, তাই না? এটা ড্রেইনেজ সিস্টেম। আমাদের শরীরে যে অতিরিক্ত যে ফ্লুইড, অতিরিক্ত অ কিছু মলিকিউল, সেগুলোকে ড্রেইন করে হচ্ছে এই লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ড্রেইন হয়। কোনো কারণে যদি লিম্ফ্যাটিক সিস্টেমের সমস্যা হয়, তো অনেক সময় দেখা যায় যে শরীর-টরীর ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ইনফেকশন হয় অনেক সময় লিম্ফ্যাটিক সিস্টেমে। The role of lymphatic vessels is to transport fluid, soluble molecules and immune cell to the draining lymph node. So এই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে মূলত ২ টা স্ট্রাকচার। একটা হচ্ছে লিম্ফ্যাটিক ভেসেলস, যেখান দিয়ে লিম্ফ মানে হচ্ছে এক ধরনের বিশেষ ফ্লুইড। সেই ফ্লুইডটা পাস করে। আর লিম্ফ্যাটিক নোড, যেখানে ড্রেইনটা হয় মূলত। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা নরমাল লিম্ফ্যাটিক সিস্টেমের কাজ হচ্ছে কি লিম্ফ্যাটিক লিম্ফ গুলোকে সে তারা ট্রান্সপোর্ট করবে এবং লিম্ফ নোডে সেগুলোকে কি করবে? পৌঁছে দেবে। আচ্ছা। এখন আমরা দেখি যে বয়সের সাথে এই লিম্ফ্যাটিক সিস্টেমেও কিন্তু কিছুটা পরিবর্তন আসে। Ultra structural analysis indicate a loss of matrix protein and smooth muscle cell in the aged people
resulting a decrease in the contraction frequency, systolic lymph flow, velocity and pumping activity। দেখো এখানে মূলত যেটা বলা হয়েছে যে বয়সের সাথে সাথে লিম্ফেটিক ভেসেলস এর যে সেলুলার স্ট্রাকচার সেখানে ডিজেনারেশনের ফলে এই লিম্ফেটিক সিস্টেমের যে ভেসেলস গুলো যেভাবে কাজ করার ক্ষমতা মানে ফ্লো ক্যাপাসিটি, কন্ট্রাকশন করার ক্যাপাসিটি, পাম্পিং ক্যাপাসিটিটা কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। প্রপারলি লিম্ফেটিক ভেসেলস গুলো কিন্তু এই ব্লাড ভেসেলস এর মতোই কাজ করে। ওটারও একটা নির্দিষ্ট প্রেশার প্রয়োজন, ওখানেও একটা নির্দিষ্ট ফোর্স প্রয়োজন, ফোর্স প্রোটেকশন প্রয়োজন। তো যখন লিম্ফেটিক ভেসেলস গুলো ডিজেনারেশনের প্রসেসের মধ্যে দিয়ে যায় তখন এরা এদের যে অ্যাক্টিভিটিস যে যে অ্যাকশন সেটা ঠিক মতো করতে পারে। ফাংশনালি এ রিডিউসড এবিলিটি অফ ব্যাকটেরিয়াল ট্রান্সপোর্ট। দেয়ারফর যখন এই লিম্ফেটিক ভেসেলস প্রপারলি কাজ করছে না তখন শুধু নট অনলি ব্যাকটেরিয়াল ট্রান্সপোর্ট বাট অলসো দ্য আদার অর্গানিজম যেগুলো সাধারণত ব্যাকটেরিয়া অথবা ভাইরাস যেগুলো আমাদের আমাদের ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে বিদ্যমান। লিম্ফেটিক সিস্টেম যদি ঠিক থাকে তাহলে সেই এই এই মাইক্রো অর্গানিজম ট্রান্সপোর্ট হয়ে সেটা দেহের বাইরে বের করে দেয়। কিন্তু যখন এই লিম্ফেটিক সিস্টেম যখন অসুস্থ থাকে তখন কিন্তু এরা এই মাইক্রো অর্গানিজম গুলোকে ঠিক মতো ট্রান্সপোর্ট করতে পারে না, যার ফলে কি হবে? কি হবে বলতো? বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে, তাই না? বাড়বে। তো এটা একটা সমস্যা। লিম্ফেটিক সিস্টেম বা ড্রেইন, সামনে ড্রেইন যদি কোনো কারণে আটকে থাকে, তোমার বাসার টয়লেটের পানি কি হবে? ওভারফ্লো হবে না? বা তুমি গোসল করছো যে পানি, রান্নাঘরের যে পানি সেটা কি হচ্ছে? ওভারফ্লো হয়ে যাচ্ছে। ঠিক একই বিষয়। এই যে লিম্ফেটিক হচ্ছে ড্রেইন, শরীরের যত ওয়েস্ট প্রোডাক্ট হাবিজাবি যা আছে সব এগুলোর মাধ্যমে কি হয়? ক্লিয়ার হয়। তো সেখানে যদি সমস্যা থাকে স্বাভাবিকভাবেই ওভারলোড হবে। ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর ওভারফ্লো হবে। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও কিছু সেলের পরিবর্তনের কথা বলেছে। ডিক্রিজ ইন দ্য থিকনেস অফ দ্য এন্ডোথেলিয়াল সেল অ্যান্ড লস অফ গ্যাপ জাংশন প্রোটিন ইন এইজ লিম্ফ কালেক্টর। এই যে লিম্ফ যে কালেক্টর গুলো আছে মানে হচ্ছে যে আম যে ভেসেলস গুলো আছে সেগুলোর একদম ভেতরের যে লেয়ার, এন্ডোথেলিয়াল লেয়ারের যে সেল গুলো সেগুলো কি হবে? ঠিক হয়ে যাবে বা ডিজেনারেট হয়ে যাবে। আচ্ছা, hyper permeability of the lymphatics with pathogen escaping from the collector into the surrounding tissue and a decreased ability to control tissue fluid homeostasis। আচ্ছা, এক্ষেত্রে সহজেই যেটা হয় সেটা হচ্ছে যেহেতু এই লিম্ফ কালেক্টর গুলো বা ট্রান্সপোর্টার গুলো এদের যে ওয়াল, এই ওয়ালের নরমালি যতটুকু টাইট থাকার কথা, যতটুকু আম আম এফিশিয়েন্ট থাকার কথা। সেই এফিশিয়েন্সি সে যখন হারায়, তখন এই লিম্ফেটিক ভেসেলস গুলো হাইপার পারমিয়েবিলিটি গেইন করে। মানে এর পারমিয়েবিলিটি বা ভেদ্যতা বেড়ে যায়। তখন যেটা হয় সেটা হচ্ছে যে, এই প্যাথোজেন যেগুলো লিম্ফ ভেসেলস এর ভেতরে আছে, সেগুলো আবার কি হয়? সেলের ভেতরে ঢুকে পড়ে। মানে প্যাথোজেন সহ লিম্ফ লিম্ফ ফ্লুইড গুলো ধরো প্রবাহিত হওয়ার সময় যেহেতু তার আশেপাশের দেয়ালের পারমিয়েবিলিটি বেশি বা ভেদ্যতা বেশি, তখন এই যে মাইক্রো অর্গানিজম গুলো আবার কি করে? ওই লিম্ফ ভেসেলস কে ভেদ করে, যেহেতু ভেদ্যতা বেশি, বেড়ে যায়। বয়সের কারণে এই ভেদ্যতাটা বেড়ে যায়। সো এই মাইক্রো অর্গানিজম গুলো আবার সেল বা টিস্যুতে চলে যায় পাশ দিয়ে, সাইড দিয়ে। ঠিক আছে? যার ফলে এই আম যে নরমাল যে হোমিওস্টেসিস আছে, ঠিক আছে? সেই প্রসেসটা বাধাগ্রস্ত হয়। Altogether, the anatomical and biochemical changes occurring in age, lymphatic vessels compromise what? Ultimately যেটা হয় যে lymphatic flow বাধাগ্রস্ত হয়, tissue fluid homeostasis এ abnormality আসে এবং প্যাথোজেন ট্রান্সপোর্টেশন এ মানে সমস্যা হয়। তখন দেখা যায় যে রোগী খুব বেশি বিভিন্ন ধরনের অসুখ-বিসুখে ভুগছে। বিশেষ করে ভাইরাস এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন এ বেশি ভুগছে। সো বয়স্ক লিম্ফ্যাটিক সিস্টেমের এই পরিবর্তনজনিত কারণে বয়স্কদের বিভিন্ন ধরনের লিম্ফ্যাটিক রিলেটেড যে ডিসঅর্ডার গুলো বিশেষ করে ইনফেকশন, তারা ইনফেকশনে ভোগে।
অনেক সময় তাদের মধ্যে ভ্যারিকোজ ভেইন দেখা যায়। হুম? যদি ফ্লুইড রিটেনশন বেশি হয়, ভেইন গুলো ফুলে, ফুলে যায়। আঁকাবাঁকা হয়ে যায়। তোমরা হয়তোবা দেখেছো বয়স্কদের মধ্যে চামড়ার নিচে ব্লু হয়ে যায়। আঁকাবাঁকা হয়ে যায় ভ্যারিকোজ ভেইন। হুম? আরো বিভিন্ন ধরনের সমস্যা যেমন ফ্লুইড এ রিটেনশন হয়, শরীর ফুলে যায়, পা ফুলে যায়। তো এই সাইন গুলো দেখলে বুঝতে হবে যে তার লিম্ফ্যাটিক সিস্টেম এ কোনো সমস্যা হচ্ছে। তখন আমরা ফিজিওথেরাপিস্টরা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ মাসল কন্ট্রাকশন যদি বাড়ে, মুভমেন্ট যদি বাড়ে, লিম্ফ্যাটিক ফ্লো ও বাড়বে। সার্কুলেশন বাড়লে লিম্ফ্যাটিক ফ্লো ও বাড়বে প্যারালালি। সো আমরা তখন ওই পেশেন্ট গুলোকে সার্কুলেটরি এক্সারসাইজ করাই। ঠিক আছে? এতটুকু কি বুঝতে পারছো সবাই? দেখো তো কোনো কোয়েশ্চেন আছে কিনা? মোটামুটি বোঝা গেছে না? এখন নোটটা আমি পাঠায় দিচ্ছি। অলরেডি পাঠায় দিচ্ছি আমি। তোমরা যদি একটু যদি দেখো ভালো করে সেক্ষেত্রে হয়তোবা বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। দেখো তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি শুনে থাকো তাহলে তো প্রশ্ন থাকার কথা। যদি মনোযোগ দিয়ে শুনে থাকো। ঠিক আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এখানেই বিদায়। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার ক্লাস হয়তোবা ঈদের পরে ক্লাস হবে, তাই না? তো সামনের সপ্তাহ থেকে তো তোমাদের বন্ধ। তো সবাইকে আমি অনুরোধ করব সাবধানে থাকবা, ভালো থাকবা। যে কাজগুলো একেবারে না করলেই না, বাইরে যাওয়ার বিষয়টা একটু খেয়াল করবা। আর এর মধ্যে যদি টিকা নিবন্ধন শুরু হয়, যদি ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি নিবন্ধন করে টিকা দিয়ে ফেলতে পারো, ইটস ওকে। বিএইচপিআই থেকে সম্মিলিত কোনো উদ্যোগ আসছে কিনা আমরা বলেছি যে বিএইচপিআই প্রিন্সিপাল মহোদয়কে বলেছি যে আমাদের ছাত্রদের জন্য বিশেষ কনসিডারেশন এ এটা আমাদের ছাত্ররা যাতে টিকা পায় সেই ব্যবস্থা করার জন্য। তো এই বিষয়ে আসলে আমরা কোনো ধরনের ফিডব্যাক সো ফার পাই নাই। তো ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ টিকা দিতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো, টিকা দিতে পারো, দিয়ে ফেলো as soon as possible। আর স্বাস্থ্যবিধি মেনে চলো। সামনে ঈদ। ঈদের মধ্যে সেটাকে আরেকটু জোর করো। সবাই সৃষ্টিকর্তার কাছে যার যার নিজস্ব ধর্মের রুলস অনুযায়ী তোমরা সৃষ্টিকর্তার কাছে এই বিষয়টাকে আশ্রয় চাও। আর আমার জন্য সবাই দোয়া করো। ভালো থাকো। ঈদ মোবারক সবাইকে। আগাম। ঠিক আছে। আল্লাহ হাফেজ।